আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাই। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমি আরো আশা করি তোমরা জীববিজ্ঞান অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করছো এবং সে অনুযায়ী বাসায় নিয়মিত পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, তোমাদের কারো যদি জীববিজ্ঞান অনলাইন ক্লাস মিস হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লার্ন বায়োলজি উইথ জান্নাতুল ফেরদৌস চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সেখানে তোমরা আমার সকল প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পাবে। এছাড়া তোমরা রামপাল কলেজ অনলাইন পেজে গেলেও জীববিজ্ঞান অনলাইন ক্লাসগুলো দেখতে পাবে। আশা করি তোমরা ক্লাসগুলো রেগুলার করবে এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা তোমরা চালিয়ে যাবে। শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, রামপাল মহাবিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের একটি নতুন অধ্যায় নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে, যার শিরোনাম কোষ বিভাজন। তাহলে চলো শিক্ষার্থীরা, শুরুতেই জেনে নিই আজকের আলোচনার শিক্ষণফলগুলো কি কি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ১. কোষ বিভাজন কি তা বলতে পারবে, ২. কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারবে এবং সবশেষে ৩. কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে সকল জীবদেহ মূলত কোষ দিয়ে গঠিত এবং এই কোষ বিভাজনের ফলে জীবের দৈহিক বৃদ্ধি হয়, এমনকি জীবের জনন কোষও তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে চলো শিক্ষার্থীরা শুরু করি আমাদের আজকের মূল ক্লাস। শুরুতে আমরা জানবো কোষ বিভাজন বা সেল ডিভিশন কি। এককোষী জীব থেকে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রে নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। কোনোটি দৈহিক আকার আকৃতি বাড়ায়, কোনোটি জনন কোষ সৃষ্টি করে, আবার কোনোটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে যদি আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশনের সংজ্ঞা দেখি, শিক্ষার্থীরা লক্ষ্য করো যে পদ্ধতিতে জীবের দৈহিক বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যার বিস্তার ঘটে তাকে কোষ বিভাজন বলে। আবার বলছি, লক্ষ্য করো যে পদ্ধতিতে জীবের দৈহিক বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যার বিস্তার ঘটে তাকে কোষ বিভাজন বলে। আবার অন্যভাবে যদি আমরা বলি যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ মাদার সেল বিভিন্ন ধারাবাহিক ঘটনার মধ্য দিয়ে বিভাজিত হয়ে ২টি বা ৪টি অপত্য কোষ বা ডটার সেল সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বা সেল ডিভিশন বলে। শিক্ষার্থীরা, যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হচ্ছে মূলত মাতৃকোষ বা মাদার সেল। কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষের বিভাজন হয় তাকে বলা হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল, এবং মাতৃকোষ বা মাদার সেল বিভাজনের ফলে যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল। তাহলে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বা মাদার সেল বিভিন্ন ধারাবাহিক ঘটনার মধ্য দিয়ে বিভাজিত হয়ে ২টি বা ৪টি অপত্য কোষ বা ডটার সেল সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বা সেল ডিভিশন বলে। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডারে এই কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো কোষ বিভাজনের প্রকারভেদ বা টাইপস অফ সেল ডিভিশন। কোষ বিভাজন মূলত ৩ প্রকার: অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত নিম্ন শ্রেণীর জীবে সংঘটিত হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন নিম্ন শ্রেণীর জীবে সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজন উন্নত জীবে দেহকোষে ঘটে থাকে। উন্নত জীবের দেহকোষে ঘটে থাকে মাইটোসিস কোষ বিভাজন। এবং মিয়োসিস কোষ বিভাজন মূলত উন্নত জীবের জনন কোষে ঘটে থাকে। শিক্ষার্থীরা, এই ছোট ছোট কথাগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের জ্ঞানমূলক বলো, নৈর্ব্যক্তিক বলো, এই ছোট ছোট কথাগুলো থেকে বা ছোট ছোট গুরুত্বপূর্ণ শব্দগুলো থেকে মূলত হয়ে থাকে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত নিম্ন শ্রেণীর জীবে ঘটে থাকে, মাইটোসিস কোষ বিভাজন উন্নত জীবের দেহকোষে ঘটে থাকে এবং মিয়োসিস কোষ বিভাজন মূলত উন্নত জীবের জনন কোষে ঘটে থাকে। শিক্ষার্থীরা, আরেকবার লক্ষ্য করো যে কোষ বিভাজন হচ্ছে মূলত ৩ প্রকার। অ্যামাইটোসিস কোষ বিভাজন, এই অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত এককোষী জীবে দেখা যায়। এই বিভাজন এককোষী জীবে দেখা যায় এবং একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এবং মাইটোসিস কোষ বিভাজন, যেমনটা বললাম যে মাইটোসিস কোষ বিভাজন বহুকোষী জীবে
দেহকোষে ঘটে থাকে, তাই জীবদের দৈহিক বৃদ্ধি ঘটে থাকে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এবং মিওসিস কোষ বিভাজন বললাম উন্নত জীবের জনন কোষে ঘটে থাকে, এই কারণে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হয়, এবং এই মিওসিস কোষ বিভাজনের ফলে মূলত প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা চলো ধাপে ধাপে এই 3 প্রকার কোষ বিভাজনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা আলোচনা করি। শুরুতেই রয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজন বা অ্যামাইটোসিস সেল ডিভিশন। সংজ্ঞা লক্ষ্য করো শিক্ষার্থীরা, অ্যামাইটোসিস কোষ বিভাজন বা অ্যামাইটোসিস সেল ডিভিশন বলতে কি বুঝো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই, অর্থাৎ কোনো বিলুপ্তি ছাড়াই, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া খাস সৃষ্টির মাধ্যমে একটি মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। আবার বলছি, লক্ষ্য করো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া খাস সৃষ্টির মাধ্যমে একটি মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত সংঘটিত হয় বললাম সকল প্রকার এককোষী জীবে। উদাহরণ লক্ষ্য করো, ছত্রাক, এবং উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে, লক্ষ্য করো, অ্যামিবা। ছত্রাক এবং অ্যামিবা এই দুটি এককোষী জীবে মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়ে থাকে। এরপর শিক্ষার্থীরা লক্ষ্য করো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটা যদি সংক্ষেপে বর্ণনা করি, সংজ্ঞা থেকেই মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা মূলত সংজ্ঞাতেই বলা আছে। তারপরে যদি সংক্ষেপে অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটি বলি, তোমরা চিত্রটা লক্ষ্য করো যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো প্রকার জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষে বিভাজন ঘটে। এখানে দেখো মাতৃকোষ আছে নিউক্লিওলাস, মাতৃকোষের নিউক্লিয়াস আছে সাইটোপ্লাজম। কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। এক্ষেত্রে প্রথমে লক্ষ্য করো যে কোষের নিউক্লিয় বস্তু ক্রমশ লম্বা হয়ে ডাম্বেল আকৃতি ধারণ করে এবং এক পর্যায়ে দুটি সমান বা অসমান খণ্ডে বিভক্ত হয়। কোষের যে নিউক্লিয় বস্তুগুলো আছে, যেমন আছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এরা মূলত ক্রমশ লম্বা হয়ে ডাম্বেল আকৃতি ধারণ করে এবং এক পর্যায়ে দুটি সমান বা অসমান খণ্ডে বিভক্ত হয়। এবং নিউক্লিয় বস্তু বিভাজনের সময় কোষ প্রাচীর থেকে রিং আকারে সাইটোপ্লাজম থেকে খাস সৃষ্টি হয়। দেখো লক্ষ্য করো, এখানে চিত্র আছে যে যখন নিউক্লিয় বস্তু অর্থাৎ নিউক্লিয়াস যখন ডাম্বেল আকৃতি ধারণ করছে বা বিভাজিত হচ্ছে, তখন এর সাইটোপ্লাজমও ক্রমশ বিভাজিত হয়ে একটি খাঁজের সৃষ্টি করে এবং খাঁজটি ক্রমশ গভীর হতে থাকে। একসময় খাঁজটি চারপাশ থেকে কেন্দ্রে এসে মিলিত হয় এবং সাইটোপ্লাজমকে দুটি অংশে বিভক্ত করে ফেলে। এবং এই বিভেদ সৃষ্টিকারী কোষ প্রাচীর এক পর্যায়ে দুটি স্তরে বিভক্ত হয় এবং স্তর দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং প্রতিটি অপত্য কোষে ক্রমশ বৃদ্ধি হয়ে মাতৃকোষের অনুরূপ আকার ধারণ করে। যেহেতু এখানে মাতৃকোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি সমান অংশে বিভক্ত হয়ে মাতৃকোষের অনুরূপ দুটি কোষের তৈরি করছে, এই কারণে মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এখানে দেখো দুটি অপত্য কোষ তৈরি হয়েছে এবং এই কোষে দেখো নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিয়াস এবং দুটি আলাদা সাইটোপ্লাজমও আছে। এবং যেহেতু মাতৃকোষের অনুরূপ দুটি কোষ আকার ধারণ করে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এই কারণে একে মূলত প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। খুবই সহজ একটি কোষ বিভাজন প্রক্রিয়া এবং এখানে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই মাতৃকোষ বিভাজিত হয়ে থাকে। এবং এখানে দেখো একটি মাইক্রোস্কোপিক চিত্র আছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। মাতৃকোষ এবং এখানে নিউক্লিয় বস্তু এবং সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে এবং এক পর্যায়ে বিভাজিত হয়ে দুটি আলাদা অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো মাইটোসিস বা সমীকরণের কোষ বিভাজন কি বা বলতে কি বোঝো? সংজ্ঞাটি যদি বলি যে মাইটোসিস কোষ বিভাজন বা মাইটোসিস সেল ডিভিশন কি, যে জটিল ও ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে সমান সংখ্যক ক্রোমোজোম ও সমগুণ সম্পন্ন দুটি সম আকৃতির নতুন অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লক্ষ্য করো আবার মাইটোসিস কোষ বিভাজন কি, যে জটিল ও ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়ে একটি মাতৃকোষ হতে সমান সংখ্যক ও ক্রোমোজোম ও সমগুণ সম্পন্ন দুটি সম আকৃতির নতুন
অপত্য কোষের সৃষ্টি হয় তাকে মাইটোসিস, কোষ বিভাজন বলে। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো মাইটোসিসের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মাইটোসিস। এক, সকল বিভাজনক্ষম দেহ মাতৃকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। সকল বিভাজনক্ষম দেহ মাতৃকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। দুই, সাধারণভাবে মাইটোসিস একটি পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। তিন, এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয়। চার, এই বিভাজনে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বলে এই ধরনের বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় অনেক সময় থাকে যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়, যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার মাত্র বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে একটি মাতৃকোষ হতে সমান সংখ্যক ও ক্রোমোজোম ও সমগুণ সম্পন্ন দুটি সম আকৃতি নতুন অপত্য কোষের সৃষ্টি করে। অর্থাৎ মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যেহেতু সমান থাকে, এই কারণে এই ধরনের বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে। তারপরে লক্ষ্য করা আছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড ও পলিপ্লয়েড কোষে মাইটোসিস ঘটে থাকে। এবং 6 আছে এককোষী ও বহুকোষী সকল জীবে মাইটোসিস ঘটে। এবং সবশেষে 7 আছে এই প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। শিক্ষার্থীরা, এরপর আমরা জানবো মিওসিস কোষ বিভাজন সম্পর্কে। শুরুতেই সংজ্ঞাটি দেখে নাও। মিওসিস কোষ বিভাজন বা মিওসিস সেল ডিভিশন, যে কোষ বিভাজন প্রক্রিয়া এর মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ দু ধাপে কয়েকটি অন্তর্বর্তী দশার মাধ্যমে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড বা অপত্য কোষ সৃষ্টি করে তাকে মিওসিস বলে। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ দু ধাপে কয়েকটি অন্তর্বর্তী দশার মাধ্যমে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে তাকে মিওসিস বলে। এই বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 4টি অপত্য কোষে পরিণত হয়। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই এই প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। শিক্ষার্থীরা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। যেহেতু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 4টি অপত্য কোষে পরিণত হয় এবং এই বিশেষ প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়। এর ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই এই প্রক্রিয়াকে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে, তাই মূলত এই মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো মিওসিসের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ মিওসিস। 1 নম্বরে আছে সর্বদাই ডিপ্লয়েড কোষে মিওসিস হয় এবং হ্যাপ্লয়েড কোষে মিওসিস হয় না। 2, অধিকাংশ উদ্ভিদ এবং সকল প্রাণীর কোষে জনন মাতৃকোষে মিওসিস ঘটে। অধিকাংশ উদ্ভিদ এবং সকল প্রাণী কোষের ক্ষেত্রে জনন মাতৃকোষে মূলত মিওসিস ঘটে থাকে। 3, মিওসিস বিভাজনে একটি ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। 4, দুটি ভিন্ন গ্যামিট থেকে আসা হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে বাইভ্যালেন্ট গঠিত হয় এবং ক্রসিং ওভারের মাধ্যমে অংশের বিনিময় ঘটে। 5, ক্রসিং ওভারের মাধ্যমে বংশগতীয় বৈশিষ্ট্যে পুনর্বিন্যাস ঘটে, তাই কোষগুলো হুবহু মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। এবং 6, প্রোফেজ এক দশা অত্যন্ত দীর্ঘ, জটিল ও গুরুত্বপূর্ণ, তাই একে 5টি উপদশায় বিভক্ত করা হয়। এবং সবশেষে 7, মিওসিস ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। শিক্ষার্থীরা, যখন আমরা মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি বিস্তারিত জানবো তখন তোমরা এই বৈশিষ্ট্যগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে যে টার্মগুলো এসেছে বাইভ্যালেন্ট, ক্রসিং ওভার, যখন আমরা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি পড়বো তখন তোমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। তখন এই প্রোফেজ এক দশা এবং পুরো প্রক্রিয়াটাই তখন তোমাদের বিস্তারিত আলোচনা করলে তোমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল মাইটোসিস, মিওসিস, কোষ বিভাজন অর্থাৎ কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখি মূল্যায়নের প্রশ্নগুলো তোমরা ধরতে পারো কিনা। শুরুতে আছে কোষ বিভাজন কি, নিশ্চয়ই তোমরা ধরতে পারছো, আলোচনার শুরুতেই বলেছি কোষ বিভাজন কি। 2 নম্বর আছে কোষ বিভাজন কত প্রকার ও কি কি। কোষ বিভাজন মূলত 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, নিশ্চয়ই তোমরা বলতে পারছো, ধরতে পারছো। এরপরে আছে 3 নম্বর প্রশ্ন, মাইটোসিস
কোষ বিভাজন জীবদের কোথায় কোথায় সংঘটিত হয়? এটাও নিশ্চয়ই ধরতে পারছো যে মাইটোসিস কোষ বিভাজন শুধুমাত্র জীবদেহের দেহকোষে ঘটে থাকে। মূলত উদ্ভিদ কোষের যে সমস্ত বর্ধিষ্ণু অঞ্চল আছে, কাণ্ড বা মূলের অগ্রভাগ, সে সমস্ত বর্ধিষ্ণু অঞ্চলে মূলত মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। কারণ মাইটোসিস কোষ বিভাজনের ফলে মূলত উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে, তাই বর্ধিষ্ণু অঞ্চলগুলোতে মূলত মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। এবং 4 নাম্বার আছে মিয়োসিস কোষ বিভাজনে কতটি নতুন কোষ সৃষ্টি হয়? মিয়োসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি নতুন অপত্য কোষের সৃষ্টি হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা মূল্যায়নের প্রশ্নগুলো ধরতে পারছো। এরকম ছোট ছোট প্রশ্নগুলো তোমরা নিজেরা আরো তৈরি করে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মনে রাখতে আরো বিষয়টি সহজ হবে। এরপরে আছে শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদের জন্য বাড়ির কাজ। আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের যে বাড়ির কাজ, শুরুতে দেখো 1 নম্বর প্রশ্নটি আছে যে এক প্রাণীতে দৈহিক ভিত্তিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে এর গুরুত্ব বর্ণনা করো। প্রাণীর দৈহিক ভিত্তিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? আশা করি আলোচনাটি শোনার পরে তোমরা নিশ্চয়ই প্রশ্নটি ধরতে পারবে এবং সে অনুযায়ী উত্তরও তোমরা বের করতে পারবে। 2 নম্বর প্রশ্নে আছে নতুন প্রজন্ম বৃদ্ধিতে কোষ বিভাজনের কোন প্রক্রিয়া ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর নিশ্চয়ই তোমরা এতক্ষণে আলোচনা শুনে বুঝতে পেরেছো। এই প্রশ্নের উত্তরটিও তোমরা আলোচনা থেকে বের করে সুন্দর করে গুছিয়ে বাসায় করবে। এবং সবশেষে আছে 3 মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য লিখো। এটিও তোমরা আশা করি করতে পারবে। বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লে সেখান থেকেই তোমরা পার্থক্য তৈরি করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসায় আলোচনাটি ভালো করে শুনবে, শুনে সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করবে এবং বাড়ির কাজটি অবশ্যই বাসায় করবে। আর তোমরা ক্লাসটি করে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রোলটি তোমরা লিখে দিবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।